শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 জুন, 26 জ্যৈষ্ঠ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দেশপুর নয়, কেন্দ্রে থাকতে হবে বিধায়কদের 3 মাসের রিপোর্ট কার্ড। পিএ নিয়ন্ত্রণ, রদবদল হবে বিধায়কদের পিএসও। শুরু হচ্ছে জনগণনা, জুলাইয়ে শিক্ষক বদলিতে জটিলতা, আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম উদযাপনের জন্য প্রশাসনের দ্বিতীয় পর্যালোচনা বৈঠক সম্পন্ন। পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। শ্রীভূমি জেলা কারাগারে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্রেফতার 2 সহকারী জেলার সহ 4। বাংলাদেশি তকমা দিয়ে কাটিগড়ার সৈয়দপুরে দলবদ্ধ আক্রমণ, গুরুতর আহত যুবক। উজ্জ্বলা যোজনায় বড় পরিবর্তন, বছরে মাত্র 4টি সিলিন্ডারে ভর্তুকি। এবং সর্বশেষ খবরটি হল কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, ভারতীয় আম আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা নেপালের। এবারে শুনুন বিস্তারিত খবর। দিশপুরে নয়, নিজেদের বিধানসভা কেন্দ্রেই পড়ে থাকতে হবে বিধায়কদের, দায়িত্ব পালন করতে হবে সুচারুভাবে। সরকারি প্রকল্প রূপায়ণে কোনো ডিলেমি চলবে না, দলের বিধায়কদের এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রতি 3 মাসে বিধায়কদের কাছ থেকে রিপোর্ট কার্ড নেবেন তিনি। এখানেই শেষ নয়, অনেক সময় মানুষের সঙ্গে পিএসওর খারাপ ব্যবহারের ফল ভুগতে হয় বিধায়ককে, তাই অচিরেই রদবদল করা হতে পারে বিধায়কদের পিএসও। জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত হয়ে ফের ক্ষমতায় আসার পর থেকেই বিধায়কদের নিষ্ঠাবান হওয়ার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়েও বিধায়কদের অহংকার না করার পরামর্শ দিয়েছেন। এনডিএ বিধায়কদের বৈঠকেও একই বার্তা দিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, বিধায়কদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, বিনা কারণে নিজেদের কেন্দ্র ছেড়ে কেউ দিশপুরে আসবেন না। পাশে থাকতে হবে বিধানসভা কেন্দ্রের জনগণের, তাদের সুখ দুঃখের শরিক হতে হবে। জনগণের মন জয় করে প্রশস্ত করতে হবে পুনর্নির্বাচিত হওয়ার পথ। সদ্য অনুষ্ঠিত বিধানসভার অধিবেশনেও নতুন বিধায়কদের মুখ্যমন্ত্রী বলেছেন, আসন কারো স্থায়ী নয়। জনগণ যদি জয়ী করাতে পারেন তাহলে হারাতেও পারেন। মনে অহংকার এলে সেটা বুঝতে পারেন মানুষ, নতুন সিদ্ধান্ত নেন। তাই একবারের জন্য বিধায়ক হয়নি, বারবার নির্বাচিত হতে হবে ভেবে মনে অহংকার আনা উচিত নয়। অহংকার বড় শত্রু। বিধায়ক হয়ে অহংকার করে পোশাক পরিবর্তন করলে, শুয়ার ব্যবস্থা বদলালে, কেন্দ্র থেকে আসা লোকদের সঙ্গে খারাপ কথা বললে স্খলন হয়। গত বিধানসভার অনেক সদস্য এবার জয়ী হননি, তাদের দেখে নতুনদের শিক্ষা নেওয়ার কথাও বলেছেন তিনি। দলীয় সূত্রে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ, দিশপুরে না এসে বিধানসভা কেন্দ্রে থাকতে হবে বিধায়কদের। সুচারুরূপে দায়িত্ব পালন না করলে বিধায়কদের জবাবদিহি করবেন মুখ্যমন্ত্রী। 3 মাস পর পর রিপোর্ট কার্ড নেবেন বিধায়কদের। পরবর্তী খবরটি হলো, শুরু হচ্ছে জনগণনা, জুলাইয়ে শিক্ষক বদলিতে জটিলতা, আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। বদলি চেয়ে কয়েক হাজার শিক্ষক ইতিমধ্যেই আবেদন করেছেন শিক্ষা বিভাগের পোর্টালে। জুলাই মাসে গ্রীষ্মের ছুটির সময় শিক্ষক বদলির কথা রয়েছে, কিন্তু শিক্ষক বদলিতে এবার সমস্যা হচ্ছে জনগণনা। আগস্টের শুরুতে শুরু হচ্ছে জনগণনা, তাই শিক্ষক বদলি সম্ভব হবে কিনা সন্দিহান শিক্ষামন্ত্রী নিজেই। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব বদলির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী জুলাই মাসেই সারা হয় বদলির প্রক্রিয়া। পারস্পরিক বদলি যারা আইনের শর্ত পূরণ করলে একক বদলি করা হয়। এর জন্যই আগেই খুলে দেওয়া হয় নির্দিষ্ট পোর্টাল, সেখানেই বদলির জন্য আবেদন দাখিল করতে হয়। এবারও পোর্টাল খুলেছে মার্চ মাসে, কয়েক হাজার শিক্ষক আবেদন করেছেন বদলি চেয়ে। কিন্তু জনগণনা শুরু হচ্ছে বলে এবার শিক্ষক বদলি সময়মতো করা যাবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রী রনজ পেগু মঙ্গলবার সংবাদ মাধ্যমে বলেন, সামনেই রয়েছে জনগণনা, তবে আমরা চেষ্টা করব যারা আইনের শর্ত পূরণ করেছেন তাদের যাতে বদলি করা হয়। আগামী কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া হাতে নেওয়া হবে। দেখা হবে জুলাই মাসের মধ্যে কতটা বদলি করা যায়। কিন্তু জনগণনা এগিয়ে আসছে বলে শিক্ষক বদলির জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। তাছাড়া সাধারণ প্রশাসন বিভাগের সঙ্গেও আলোচনা করতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জনগণনায় অনেক শিক্ষকের দায়িত্ব পড়বে, কারণ এটা জাতীয় কর্তব্য। তাই সাধারণ প্রশাসন বিভাগের সঙ্গে আলোচনা করে দেখতে হবে কতটা বদলি করা সম্ভব।
পরবর্তী খবরটি হলো বাংলাদেশি তকমা দিয়ে কাটিগড়ার সৈয়দপুরে দলবদ্ধ আক্রমণ, গুরুতর আহত যুবক। বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় এক যুবকের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনা সংঘটিত হলো কাটিগড়ায় সোমবার সন্ধ্যা 8টা নাগাদ ভারত বাংলা সীমান্তবর্তী সৈয়দপুর গ্রামে সংঘটিত এই মারপিটের ঘটনায় সীমান্ত গ্রামে চাঞ্চল্য দেখা দিয়েছে। আহত যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। অভিযোগ মতে সৈয়দপুর গ্রামের বাসিন্দা ইমরান হোসেন তাফাদার নামের এক যুবক এদিন সন্ধ্যা 8টা নাগাদ সাদিরখাল বাজার থেকে বাড়ি ফেরার পথে দলবদ্ধ আক্রমণের শিকার হন। আক্রমণকারীরা তাকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে গা ঢাকা দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে ইমরানকে উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে নিয়ে যান, কিন্তু কালাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চলছে চিকিৎসা। ইমরানের পিতা জামাল উদ্দিন তাফাদারের অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে তার ছেলেকে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে। বলেন, আমার ছেলে রাত 8টা নাগাদ সাদিরখাল বাজার থেকে বাড়ি ফেরার পথে ওখানকার সেতু অতিক্রম করে কিছু দূর এগিয়ে আসার পর আক্রমণের শিকার হয়। আমার ছেলেকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে প্রচণ্ড মারপিট করা হয়। তার চিৎকার শুনে বিএসএফ জওয়ানরা এগিয়ে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে দ্রুত কালাইন হাসপাতালে তিনি নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে এসএমসিতে নিয়ে যাওয়া হয়। আহত ইমরান বর্তমানে এসএমসিতে চিকিৎসাধীন বলে জানান তিনি। এক ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী খবরটি হলো পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতিতে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমিকের ধারালো অস্ত্রের কূপে প্রাণ হারিয়েছেন 3 সন্তানের জননী জোসনা বেগম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লামডিং রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এবাদউদ্দিন নস্করকে। তার বাড়ি হাইলাকান্দি জেলার মোহনপুর প্রথম খণ্ড এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রুসনা বেগমের সঙ্গে এবাদের পরিচয় হয়। পরবর্তীতে সেই সম্পর্ক ঘনিষ্ঠতার রূপ নেয়। কিছুদিন আগে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে পুলিশে সুপর্দ করেছিলেন। এরপর পারিবারিক অশান্তির জেরে রুসনা সন্তানদের নিয়ে বাবার বাড়ি গামারিয়ে বসবাস শুরু করেন। যদিও স্থানীয়দের সতর্কতা সত্ত্বেও অভিযুক্ত গোপনে তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। অভিযোগ, সোমবার রাত প্রায় 8টার দিকে এবার রুসনার বাবার বাড়িতে পৌঁছে তাকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে রুসনা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়েছে তাকে ঘর থেকে টেনে উঠোনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম অবস্থায় রুসনাকে প্রথমে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এদিকে আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে পালানোর সময় লামডিং স্টেশনের রেল পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ গ্রামে পৌঁছালে সুখের ছায়া নেমে আসে। পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলা কারাগারে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর কারাগারের 4 কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন 2 সহকারী জেলার এবং 2 ওয়ার্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া 4 জন হলেন রুদ্র দেউরি, শুভাশিস ঘোষ, মসিদ আলী লস্কর এবং বিশ্বজিৎ বড়ুয়া। তাদের বিরুদ্ধে কারাগারের নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং বন্দীদের কাছে বেআইনি সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 2 ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার লীনাদুলের নেতৃত্বে শ্রীভূমি জেলা কারাগারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে কারাগারের বিভিন্ন অংশ থেকে 29টি মোবাইল ফোন, একাধিক চার্জার, ধারালো অস্ত্র, হুক্কা, বিড়ি, সিগারেট, লাইটার সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা একটি জেলা কারাগারের ভিতরে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী কিভাবে প্রবেশ করলো তা নিয়ে তৎকালীন সময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন কারাগারের কয়েকজন কর্মীর ভূমিকা নিয়ে সন্দেহের উদ্ভব হয় এবং বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে 4 কর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া নিষিদ্ধ সামগ্রীর কারাগারে প্রবেশের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তদন্তকারী সংস্থা। পরবর্তী খবরটি হলো, আসন্ন মহরম উদযাপন যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুসংহতভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে জেলা শাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন হাইলাকান্দি জেলা কমিশনার অভিষেক জৈন। বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা কমিশনার মিনার্বা দেবী, সার্কেল অফিসারবৃন্দ, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবর্গ। আলোচনাকালে বিভিন্ন মহরম ও মসজিদ কমিটির সদস্যরা পূর্ববর্তী বৈঠকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসনকে সব স্তরে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কমিটির সদস্যরা স্থানীয় স্তরে সভা করার পরিকল্পনা ঘোষণা করেন। তৃণমূল স্তরের এই বৈঠকগুলির মূল উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা কঠোরভাবে আইন শৃঙ্খলা মেনে চলেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। পরবর্তী খবরটি হল, উজ্জ্বলা যোজনায় বড় পরিবর্তন, বছরে মাত্র 4টি সিলিন্ডারে ভর্তুকি। উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য এলপিজি সিলিন্ডারের ভর্তুকি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বছরে সর্বাধিক 4টি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই ভর্তুকি মিলবে। আগে 9টি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যেত, যা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, অধিকাংশ উপভোক্তা বছরে গড়ে 4টি সিলিন্ডারই ব্যবহার করেন, তাই ভর্তুকির সীমা পুনর্বিবেচনা করে 4টিতে নামানো হয়েছে। পাশাপাশি বন্ধ করাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। উল্লেখ্য, অনেক জায়গায় ভর্তুকিযুক্ত সিলিন্ডার কালোবাজারে বিক্রি হচ্ছিল। এমনকি এই ঘরোয়া গ্যাস বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ সামনে আসছিল। এর ফলে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছিল, অন্যদিকে সরকারের উপর আর্থিক বোঝাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। সরকারের বিশ্বাস, নির্দিষ্ট সীমা বেঁধে দিলে বেআইনি বাণিজ্য ও অনিয়ম বন্ধ হবে। তবে কোনো উপভোক্তার বছরে 4টির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে তিনি বাজার থেকে কিনতে পারবেন। যদিও অতিরিক্ত সিলিন্ডারের জন্য আর কোনো ভর্তুকি মিলবে না। কেন্দ্রের লক্ষ্য হল জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলা, যাতে সরকারি সহায়তা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় এবং সম্পদের অপচয় বন্ধ হয়। পরবর্তী খবরটি হল, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, ভারতীয় আম আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা নেপালের। আন্তর্জাতিক বাজারে আম রফতানিতে বড় ধাক্কা খেল ভারত। জাপানের পর এবার প্রতিবেশী দেশ নেপালও ভারতীয় আম আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। সীমান্তে পরীক্ষার সময় আমের চালানে অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ধরা পড়ায় নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রক এই পদক্ষেপ নেয়। এপ্রিল-মে মাস থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নেপাল সরকারের দাবি, এই সিদ্ধান্তে বিষাক্ত ফলের প্রবেশ আটকানো যাবে এবং স্থানীয় ফল চাষিরা নিজেদের উৎপাদিত ফসল বিক্রির নতুন সুযোগ পাবেন। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, ভারতীয় আম বন্ধ হয়ে গেলে বাজারে যোগান কমে যাবে এবং দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। নেপালি আমের মরশুম স্বল্পস্থায়ী হওয়ায় ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন। নেপাল ভারতের সবচেয়ে বড় আম বাজার না হলেও এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফলের মান নিয়ন্ত্রণ করে প্রশ্ন তুলেছে। এর আগে জাপান ও ভারতের বিখ্যাত কেশর, হাপুস, ল্যাংড়া ও বেঙ্গনপল্লী জাতের আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। জাপানের কোয়ারেন্টাইন পরীক্ষায় ভারতের আম উৎপাদন এবং তা জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় একাধিক গুরুতর ত্রুটি ধরা পড়েছিল। এর আগে 1986 সালে ফলমাছির সংক্রমণের অভিযোগে ভারতীয় আম নিষিদ্ধ করেছিল জাপান, যা দীর্ঘ 20 বছর পর প্রত্যাহার করা হয়। এবার জাপানের পর নেপালের এই আকস্মিক নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে ভারতীয় আমের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং
আম চাষিদের আর্থিক ক্ষতি রুখতে রফতানি নীতিতে আমূল পরিবর্তনের চাপ তৈরি হলো।